প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ভোলায় ৩ জন উপদেষ্টা গিয়েছিলেন, আপনারা ইতিমধ্যেই জানেন। ফয়জুল কবির বিদ্যুৎ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তারা সেখানে গিয়েছিলেন, জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের 64টা জেলা সবাই অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল। কিন্তু এই ৩ জন উপদেষ্টা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না, এটি বোধহয় খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল, কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত। যাই হোক, তারা এই কাজটি এখন শুরু করবে না। এবং কেন করবে না তারা বলেছে, তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে। অর্থাৎ শেখ হাসিনার সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম। যাই হোক, সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে। কেন নতুন করে ডিজাইন করবে? তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনার সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে। যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনার সরকার লুটপাট করতে পারে, ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে, ধর। এই ধর শব্দের পরে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে। তখন কোনো মতে উপস্থিত যারা ছিল, পুলিশ টুলিশ, তারা কোনো মতে ৩ জন উপদেষ্টাকে রক্ষা করেছে। সেখানে র্যাবকে খবর দেওয়া হচ্ছে, সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে, তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে। কিন্তু এই ৩ উপদেষ্টা আর তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, সবার প্রিয় হাবা আসমত, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন। সেই হেলিকপ্টারে করে এই ৩ উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন। এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে, যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীনভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশুদিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে। কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে, অবরুদ্ধ বলা যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে। তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায়, অর্থাৎ পুলিশ, র্যাব, আর্মি। এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয়, জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে, এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় ৪,৫০০ অস্ত্রধারীকে অস্ত্র সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং এইটা একটি বিদেশি সংস্থার বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশিরা ভাবেন, যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন, তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য। এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন। কিন্তু ডক্টর ইউনূস আপনাদের আমি বলেছি যে হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। প্রচন্ড গড় সে আসিফকে সরকারি কোষাগার থেকে ২৮ কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য। এই লকডাউনে ২ দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি ২৮ কোটি টাকা তাকে ইউনূস দিয়েছে।
এবং এই 28 কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে, যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে। এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি, তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের 15 মাসের রাজনীতির একটা বড় ভুল করবে। কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে কোত্থেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না, কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে সাওয়ামা ভেঙে দিতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। এদিকে ছোট্ট একটা ঘটনা, এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে কিন্তু বলতেই হয়। এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেয়াদব ব্যারিস্টার ফুয়াদ, টাকলা ফুয়াদ বলে যাকে চেনে, সে সম্প্রতি গতকাল বা পরশুদিন কক্সবাজারে গিয়েছিল। তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটরের ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে এবং পরবর্তীতে সেই হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে এটাকে ভাইরাল করছে। এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় এআই দিয়ে একটা মানে এখন তো ক্যারেক্টার অ্যাসাসিন করা একটা চলছে, কিন্তু পরে দেখলাম না, এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা। এই হলো টাকলা ফুয়াদ, যারা ধর্মের নামে কপালে দাগ ফালায় দিছে নামাজ পড়তে পড়তে, আবার ক্যান্টনমেন্ট উড়ায় দিচ্ছে, আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না, বাংলাদেশের স্বাধীনতা মানে না। এইবার দেখা যাক বাংলার মানুষ এই টাকলা ফুয়াদকে নিয়ে কি করে। আর ছোট্ট আরেকটা বিষয় যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে, তিনি খুব স্পষ্ট করে চ্যানেল 16-এর একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্ড মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছে। এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট, এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না, এইখানে আপনাদের কাছে কি মনে হয়? এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে যেটা নিয়ে পরে আলাপ করবো। আর রাজনীতির অন্যতম পূর্ব শর্ত কি? আমার কাছে মনে হয় কূটনীতি। কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থান না থাকলে কিংবা কূটনৈতিক চ্যানেলগুলোতে যদি কোনো রাজনৈতিক সংগঠনের ওই রকম শক্তিশালী প্রভাব না থাকে, সেক্ষেত্রে সেই দল তেমন একটা সুবিধা করতে পারে না রাজনৈতিক প্রেক্ষাপটগুলোতে। এমনিভাবে 2024 সালের সেই তথাকথিত জুলাই আগস্টের মেটিকুলাস জঙ্গি অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কূটনৈতিকভাবে হেরে গিয়েছিল। কূটনীতিতে তাদের অনেকটা শক্তিশালী অবস্থান যে ছিল দীর্ঘ 15 বছর, সেটা ভেঙে গিয়েছিল, যার কারণে পতন বাধ্য হয়েছে এবং সেই পতনটা অতি জঘন্যভাবে হয়েছে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক কেউ প্রত্যাশা করেনি। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন গত কয়েকদিন থেকে শেষ দুইটা সাক্ষাৎকারের কথা যদি আমি বলি, CNN এবং নিউজ 18 এই দুইটা গণমাধ্যমকে সাক্ষাৎকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল না। একথা শোনার পর আপনাদের চোখ অনেকের চরক গাছ হয়ে গেছে। অনেকেই ভাবছেন আয় হায়, শেখ হাসিনা এভাবে বলতে পারলো? আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং একটা বিশেষ বুদ্ধিজীবী শ্রেণী আপনারাও ভাবছেন যে নেত্রী এভাবে বক্তব্য দিল কেন? এটা কি তার ঠিক হলো? অবশ্যই ঠিক হয়েছে। কূটনীতির ভাষা কি বলে? একটা দেশের সরকার প্রধান, যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী, সংবিধান অনুসারে তিনি যেহেতু পদত্যাগ করেন নাই, সেই ক্ষেত্রে এখনো তিনি প্রধানমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন অন্য একটা দেশের বিরুদ্ধে এইভাবে অভিযোগ আনতে পারেন না। এটা কূটনীতির ভাষার মধ্যে পড়ে না। যদি তিনি সরাসরি বলে দিতেন বাংলাদেশের সরকার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল,
এটা কি কূটনীতির ভাষার মধ্যে পড়তো? এটা কিন্তু সরাসরি শত্রু হিসেবে গণ্য হতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যেকার যে সম্পর্ক। এটা তো শেখ হাসিনার মতো বিচক্ষণ প্রজ্ঞাবান নেত্রী এটা করতে পারেন না। সেই জায়গা থেকে তিনি এভাবে বলেছেন, বাংলাদেশে সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না। অনেকটা অবাক হওয়ার কারণ আছে, কারণ তিনি আজ থেকে 2 বছর বা 3 বছর পূর্বে বলেছিলেন একটা পশ্চিমা শক্তি সাদা চামড়ার জাতি বাংলাদেশের সেন্ট মার্টিনে একটা বিমান ঘাঁটি করতে চায়, একটা সামরিক স্থাপনা করতে চায়, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই, আমি যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকতে পারবো। তিনি এও বলেছেন আমরা আটলান্টিক পাড়ি দিয়ে ওইখানে যাব না। তিনি কিন্তু তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম স্পেসিফিক ভাবে উল্লেখ করেন নাই এবং তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন তিনি নীরব ছিলেন ভারতবর্ষে। এরপর যখন তিনি কথা বলা শুরু করলেন, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তিনি অবিরত বলে যাচ্ছেন, 2টা গণমাধ্যমে বলেই দিয়েছেন বাংলাদেশের সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না। অথচ আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে পাক মার্কিন চক্রান্তে একটা মেটিকুলাস অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এবং সেইখানে সিআইএ, ডিপ স্টেট, আইএসআই সবাই সম্পৃক্ত ছিল। এটা আপনিও জানেন, আমিও জানি, এবং আপনি বলতে পারেন, আমি বলতে পারি, এবং আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারাও বলতে পারে। কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে এবং রানিং প্রধানমন্ত্রী থেকে একজন সরকার প্রধান, একজন প্রধানমন্ত্রী কিংবা ধরেন একজন রাষ্ট্রপতি, তিনি কিন্তু কথা কূটনীতির বাইরে গিয়ে বলতে পারেন না। এটা কিন্তু এক প্রকার সংবিধান অবমাননার শামিল। প্রধানমন্ত্রী জায়গা থেকে তিনি কখনোই বলতে পারেন না বাংলাদেশে সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল। এখানে আরো ভূমিকা আছে, এখানে আরো খেলাধুলা চলতেছে। দেখেন, কূটনৈতিক মহলে আপনারা একটু যোগাযোগ করেন, আপনারা প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সকল গণমাধ্যমে নিউজ হইতেছে এবং প্রত্যেকটা গণমাধ্যম খুব উৎসাহ নিয়ে শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন। এটা কিন্তু গত 1 বছর আমরা দেখি নাই, যেখানে বাংলাদেশের সবগুলা গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করা, আওয়ামী লীগের সকল ধরনের তথ্য প্রকাশ করা বাধা। এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যাতে কোনো গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার কিংবা আওয়ামী লীগের কোনো কিছু প্রকাশ করতে না পারে। সেই জায়গায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলা খুব উৎসাহ নিয়ে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে, শেখ হাসিনাকে বিশ্ব মিডিয়ায় তুলে ধরা হচ্ছে। এখানে কি আপনারা ভেবেছেন কূটনীতির কোনো খেলা নেই? এখানে কি ভারতের কোনো ভূমিকা নেই? এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের হতেও তো পারে এরকম কোনো কথা হয়ে গেছে যে যেহেতু বাংলাদেশে ডিপ স্টেট সরকার পতন করে একটা ফেসে গেছে, ধরতে গেলে তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে, ধরা খেয়ে গেছে। এখান থেকে বের হওয়ার জন্য তো তারা আবার পুনরায় বাংলাদেশকে ঠিকঠাক করার জন্য তারা শেখ হাসিনাকে প্রতিস্থাপন করতেই পারে। আমি বলছি না করবে, এটা আমি ব্যাখ্যা হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। বাংলাদেশে সরকার পতন হয়েছিল মার্কিন ডিপ স্টেটের সকল এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য, কিন্তু সরকার পতনের পর যারা এই সরকার পতনে বাংলাদেশ স্টেক হোল্ডার, এরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরাই অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে। একজন ভাবতেছে এটা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে, আরেকজন ভাবতেছে 10% কমিশনের অভয়ারণ্য বানাবে বাংলাদেশকে, আরেক দল ভাবতেছে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। অর্থাৎ ডিপ স্টেটের যে চাহিদা ছিল বাংলাদেশের সরকার পতনের পর, ইউনুস একটা সেকুলার রাষ্ট্র বিনির্মাণ করবে, ইউনুস LGBTQ যে ব্যাপারটা আছে ওইটাকে সমর্থন করবে। অর্থাৎ ডিপ স্টেট যেটা চেয়েছিল ইউনুসের কাছ থেকে, ওইটা জামাত এবং বিএনপি এবং অন্যান্য শরিক যারা আছে এরা মিলে ভন্ডুল করে দিয়েছে। সেই জায়গায় এখন ডিপ স্টেট যদি চায় ভারতের সাথে যদি সমঝোতা হয়, সেক্ষেত্রে ডিপ স্টেট যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনঃস্থাপন করবে না, এই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। রাজনীতিতে কেউ চিরস্থায়ী শত্রু না, কেউ চিরস্থায়ী মিত্র না, এবং কূটনীতি অনেক গভীর, এবং কূটনীতির ভাষা বুঝতে হলে অনেক কিছু শিখতে হবে। এবং শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতা এবং কূটনীতি বুঝতে হলে, শিখতে হলে, জানতে হলে বিএনপি, জামায়াতের মতো অথর্ব সংগঠনগুলোকে কয়েকবার জন্ম নিতে হবে বাংলাদেশের মাটিতে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনার যে প্রাসঙ্গিকতা, শেখ হাসিনার যে ভূমিকা, শেখ হাসিনার যে দৃঢ় অবস্থান এবং একই সাথে সবাইকে ব্যালেন্স করার একটা সক্ষমতা ছিল, এই অলৌকিক সক্ষমতা জামাত কিংবা বিএনপির মধ্যে নাই। চখা রাজাকারের পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটা কথা বলেছে, বিএনপি ক্ষমতা এলে ভারতের দাদাগিরি বন্ধ করা হবে। ভারতের সাথে সম্পর্ক ঠিক করবার জন্য জামাত বলেন, বিএনপি বলেন একাধিকবার প্রচেষ্টা করছে, কিন্তু তাদের কর্মযজ্ঞগুলা ঠিক তার বিপরীত। তারা একই সাথে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে চায়, তারা প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, আবার একই সাথে ভারত বিরোধিতা করে, আবার একই সাথে দিল্লিতে লং মার্চ ঘোষণা করে, ত্রিপুরার অভিমুখে লং মার্চ ঘোষণা করে, তিস্তা প্রকল্পের জন্য জাগো বাহে কুণ্ঠে সবাই তিস্তা বাঁচায় স্লোগান দেয়, সংগ্রাম করে। একদিকে তাদের নেতারা ভারত বিরোধিতা করে, আবার আরেক দিকে তাদের আরেকটা পার্ট, তাদের নেতাদের, তারা ভারতের সাথে সম্পর্ক করতে চায়, তারা ভারতকে চুষতে চায়। অথচ তারা ভুলে গেছে তারা 10 ট্রাক অস্ত্র ঢুকিয়ে ভারতের 7 সিস্টার্স উত্তপ্ত করার চেষ্টা করেছিল। এইটা বিএনপির ঐতিহাসিক ভুল, এবং এর কারণে বিএনপি কোনোদিনও বাংলাদেশের ক্ষমতায় আসলেও টিকতে পারবে না। অনেকেই বলতে পারেন অনেক কথা, বাট এটাই সত্য, টিকতে পারবে না। লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক অস্ত্র মামলার আসামি, তাকে কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয় এগুলো ভারতবর্ষ কি চেয়ে চেয়ে দেখছে না? যত কথাই বলেন না কেন, যত কিছুই বলেন না কেন, এশিয়াতে চীন, ভারত, রাশিয়ার বাইরে এসে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি দাদাগিরি করবে আর ভারত, চীন, রাশিয়া চেয়ে চেয়ে দেখবে, এটা কখনোই সম্ভব না।
দক্ষিণ এশিয়ার স্বার্থে এই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা রক্ষার জন্য অবশ্যই চীন, ভারত, রাশিয়া একটি বলয় থাকবে সবসময়, এবং সেটা অবশ্যই সাম্রাজ্যবাদী মার্কিন শক্তির বিরুদ্ধে। আবার এইদিকে ভারত চীনের মধ্যে সম্পর্ক, তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, এটা আভ্যন্তরীণ কুন্দল থাকতে পারে, কিন্তু এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার্থে এক সময় তারা এক হবেই। এটা ঐতিহাসিক বাস্তবতা, এবং এই বাস্তবতা মেনেই বিএনপি এবং জামায়াতকে রাজনীতি করতে হবে, অন্যথায় তারা রাজনীতি করতে পারবে না। ফখরুল্লাহ আরো বলেছে, ভারত 17 বছরে অনেক কিছু নিয়ে গেছে, কিছু দেয়নি। 17 বছরে ভারত কিছু দেয়নি, বরং অনেক কিছু নিয়ে গেছে। 16 মাসে ডক্টর ইউনূসের সরকার একটা প্রমাণ দিতে পেরেছে ভারত আমাদের থেকে অনেক কিছু নিয়ে গেছে, বরং ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার কারণে 2000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার, এটা কি মির্জা ফখরুল জানে না? চোখা রাজাকারের পুত্র কি এটা জানে না যে ভারত আমাদেরকে কি কি সুবিধা দিয়েছিল? আচ্ছা, ভারত কি কি নিয়ে গেছে এটা প্রমাণ কেন করতে পারে না তারা? তারা কেন এখনো ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ঠিকঠাক রেখেছে? তারা কেন ভারত থেকে চাল আমদানি করে, গম আমদানি করে? কেন ভাই, কেন পেঁয়াজ আসতে হয় ভারত থেকে? কেন ভারত থেকে আলু আনতে হয়? কেন ডিম আনতে হয়? বন্ধ করে দেন। ভারত যদি আপনাদের প্রতিবেশী শত্রু রাষ্ট্র হয়, আপনাদের থেকে সবকিছু নিয়ে যায়, সেক্ষেত্রে ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। একথা তো বাংলাদেশের কোনো মানুষ বলে নাই। বন্ধ করে দেন না, বন্ধ করে দেন। এরপর দেখা যাক ভারত আমাদের সুবিধা দিয়েছিল নাকি অসুবিধা সৃষ্টি করেছিল, নাকি ভারত আমাদেরকে চুষে খেয়েছে। বাংলাদেশের মতো ফকিন্নি রাষ্ট্রের আছেই বা কি যে ভারত চুষে খাবে? 18 কোটি জনসংখ্যার একটা দেশ যদি 150 কোটি জনসংখ্যার দেশের সাথে সকাল সন্ধ্যা শত্রুতা করে, সকাল সন্ধ্যা তাদেরকে উস্কানি দেয়, চুলকানি দেয়, তারা যদি হিসু করে দেয় বাংলাদেশ ডুবে যাবে। এই কথা কি বাংলাদেশের মানুষ বুঝে? এ কথা কি চোখা রাজাকারের পুত্র বুঝে? এগুলা সবই বুঝে। দেখেন, ওরা বারবার অনেক চেষ্টা করেছে ভারতের সাথে একটা নিগোজিশনে যাইতে, ভারতের সাথে সম্পর্ক ঠিক করে ক্ষমতায় আসতে, বাট পারে নাই, কারণ এদের চরিত্র কখনো ঠিক হবে না। এরা ওই আগুন সন্ত্রাসে পড়ে আছে, এরা ওই দুর্বৃত্তায়নের রাজনীতি বিশ্বাস করে, এরা ওই দুর্নীতিগ্রস্ত। এদের চরিত্র কখনো ঠিক হবে না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি একটা কয়লা, এবং এই কয়লাকে আপনারা যত ধুবেন কালো কালার পানি বের হবে, অন্য কোনো কালারের পানি বের হবে না। এবং এটাই ধ্রুব সত্য, এটাই চিরন্তন সত্য, এবং এটাই বাস্তবতা। বিএনপি বুঝতে পারছে ভারত তাদেরকে কখনো সমর্থন করবে না, ওই জন্য এখন ভারত বিরোধিতা করে বাংলাদেশের যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, এটাকে আবার জাগিয়ে তোলার একটা প্রচেষ্টা চালাচ্ছে। শুনেছি বিএনপি জামাতদের অভিভাবক পাকিস্তান সেনাবাহিনীর আসিম মনির যে সেনাপ্রধান, তাকে নাকি সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে। সংবিধান পরিবর্তনের মাধ্যমে তাকে নাকি সবকিছু থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তাকে আর কোনোদিন কেউ শাস্তির আওতায় আনতে পারবে না। অর্থাৎ অঘোষিত সম্রাট হয়ে গেছে। মানে ডেমোক্রেসিকে কিভাবে মারতে হয় এটা পাকিস্তানের থেকে শিখতে হবে। সামরিক বাহিনীর প্রধান বানানো হয়েছে, এবং নৌ বিমান এই দুইটা বাহিনীকেও তিনি নিয়ন্ত্রণ করবেন। আসিম মনির এখন পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এগুলা ভেলকা, এদের কোনো ভূমিকা নাই। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। একটা জাতিকে ধ্বংস করতে পাকিস্তান সর্বোচ্চ সিদ্ধান্তটা নিয়ে নিল আসিম মনিরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে। পৃথিবীর ইতিহাসে সব থেকে নিকৃষ্ট জঘন্যতম জাতি, অসভ্য বর্বর জাতি পাকিস্তান। 100 বছরের ইতিহাস আপনারা পর্যালোচনা করেন, দেখতে পারবেন পাকিস্তানের মতো অসভ্য বর্বর নিকৃষ্ট কোনো জাতি পৃথিবীতে নাই। এবং এরপরে সব থেকে অসভ্য বর্বর নিকৃষ্ট অকৃতজ্ঞ জাতি বাঙালি। বাঙালি ভালো আছে, সবাই যে খারাপ সেটা না, বাট জাতি হিসাবে অকৃতজ্ঞ। যার কারণে যেই সরকার নারী ক্ষমতায়নে ভূমিকা রাখলো, দেশের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন করলো, দেশকে একটা স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে গেল, আগুন সন্ত্রাস থেকে গতিশীল একটা বাংলাদেশে রূপ দিল, যে দেশের অর্থনীতি তলাবিহীন ঝুড়ির মতো ছিল, সেই দেশের অর্থনীতিকে এশিয়ার সব থেকে অগ্রগতি সম্পন্ন অর্থনীতিতে রূপান্তর করলো, যে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল এশিয়ার অন্যতম, সেই দেশটাকে 14 মাসের ব্যবধানে প্রতিনিয়ত ধর্ষণ করতে 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 একদম শেষ করে ফেলেছে। তারপরেও এই জাতির বিবেকের দণ্ড জাগ্রত হয় না। কদিন পর যখন পেটে ভাত পড়বে না, যখন খাবার টাকা থাকবে না, তখন বুঝবেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কি জিনিস। তখন বুঝবেন বিএনপি জামায়াতের মতো চাঁদাবাজদের নেতৃত্বে বাংলাদেশ ঠিক কোথায় গিয়ে ঠেকবে। একটা দল এখন ক্ষমতায় আসেইনি, তাদের আভ্যন্তরীণ কুন্দলের কারণে গত 15 মাসে 169টা খুন হয়েছে, 70টার মতো ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বিএনপি। এই দলকে ক্ষমতায় আনবেন? এখনো ক্ষমতায় আসেই নাই, তাতে এই অবস্থা। ক্ষমতায় আসলে আপনাদের কি করবে, রাতে ঘুমানোর পূর্বে বিছানায় শুয়ে শুয়ে একবার মন দিয়ে ভাববেন, চোখ বন্ধ করে, তাহলে বুঝতে পারবেন বিএনপি জামাত কি জিনিস। আর এই প্রজন্মের যারা আপনারা লাফাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা আপনাদের বাবা, দাদা, চাচা, চাচি এদের থেকে কথা বলেন, শুনেন বিএনপির 2001 থেকে 2006 সালের ইতিহাস। হ্যাঁ, বিএনপি যদি শুধরাইতে পারতো 5 আগস্টের পর, তাহলে ভাবতাম না ঠিক আছে ফাইন, বিএনপি ক্ষমতায় আসুক। কিন্তু তারা 2001 থেকে 2006 যা যা করেছে তার থেকে অধিক বেশি 24-এর 5 আগস্টের পর থেকে করেছে। এরপর তো আমরা কখনোই ভাববো না বিএনপি শুধরাবে। তো সিদ্ধান্ত আপনাদের, দেখেন যা ভালো মনে করেন। আর শেখ হাসিনার কূটনীতি বুঝতে হইলে বিএনপি জামায়াতকে আরো 101 বার বাংলাদেশে জন্ম নিতে হবে, এবং সেই কূটনীতি দিয়ে তিনি কি খেলাটা খেলবেন, তিনি কি বাজিমাত করবেন, তার কাছে যে সবাই ধরাশায়ী হবে, সেটা হতে শীঘ্রই আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন।